Hello, fourth year students. I hope the ongoing online recorded class help you to take preparation. Dear fourth year students, my personal observation is that we do not get sufficient response from the students of fourth year. I hope you all share your opinion about class, subject, and any other academic query with us. Dear students, I hope if you don't use the opportunity of online recorded class, the effort will not get any fruitfulness. So I hope you all cooperate and use this recorded class to take preparation. Dear students, we discussed the class theory of capital structure. Today I am going to solve some university questions. I hope these types of question solution help you to take preparation. Dear students, let's go. At first, I discuss about a question. This is the characteristics, features of optimal capital structure. এটা NU 2018 ইউনিভার্সিটি কোশ্চেন 2018 আমাদের এখানে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স or features of optimal capital structure. There are some characteristics of optimal capital structure. This is simplicity. A optimal capital structure should be simple and understandable. That's why the investor can realize the actual situation of this capital structure and encourage to invest these types of capital structure. So optimal capital structure should be simple and understandable. Then minimum cost. The main object of optimal capital structure is that the mix of debt equity capital such way that from that we can get minimum cost. মিনিমাম কস্টের মেইন অবজেক্টের উপরেই আমাদের আসলে এই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারটা তৈরি করা হয় বা অপটিমাল স্ট্রাকচারের মেইন উদ্দেশ্য হচ্ছে মিনিমাম কস্ট। দেন ম্যাক্সিমাম রিটার্ন। the investor expect maximum return from optimal capital structure. So the optimal capital structure should be decorated such way that give a maximum return. Then আমরা আরো কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিনিমাম রিস্ক। optimal capital structure can less the firm risk minimum. So the mixture should be such way that can less risk for the firm. Then হচ্ছে ব্যালেন্সড লিভারেজ। আমি আগের ক্লাসেও ডিসকাস করেছি, লিভারেজ হচ্ছে প্রতিষ্ঠানের ঋণ মূলধনের ব্যবহারের ক্ষমতা, ইউজ অফ ডেপ্ট ক্যাপিটাল অফ এ ফার্ম। সুতরাং আমাদের অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারে লিভারেজটা ব্যালেন্স থাকবে, অর্থাৎ মানে এমন প্রফেশন লিভারেজ থাকবে না যেটা প্রতিষ্ঠানের রিস্ককে হায়ার করবে, আবার এমন কম থাকবে না যেটা প্রতিষ্ঠানের কস্টকে হায়ার করবে। সো ব্যালেন্স লিভারেজ শুড বি এক্সপেক্টেড ফ্রম optimal capital structure. Then হচ্ছে ট্যাক্স সেভিংস বেনিফিটস। ট্যাক্স সেভিংস বেনিফিট অর্থাৎ অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের মাধ্যমে একজন ইনভেস্টর বা একটা ফার্ম ট্যাক্স সেভিং বেনিফিট পায়, কারণ এখানে একটা মার্জিনাল লেভেল অফ ডেপ্ট ইকুইটি ইউজ হয়, সে কারণে আর্নিংস থেকে ইন্টারেস্ট পে করতে হয়, সেই জন্য আমাদের ট্যাক্সের পরিমাণটা
কমে আসে। আর আমরা জানি যে যখন আর্নিং হয়, আর্নিং থেকে প্রথমে আমাদেরকে ঋণ অথবা ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, এরপরে আমাদের ট্যাক্স ক্যালকুলেট করতে হয়। সুতরাং আমাদের যদি অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের কাম্য পরিমাণ লিভারেজ বা ডেপ্ট রেশিও থাকে, ডেপ্ট ক্যাপিটাল থাকে, তাহলে আমরা একটা ট্যাক্স সেভিংস বেনিফিট পেয়ে যাই। এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি ছয়টা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে শেয়ার করলাম তোমাদের সাথে। এর বাইরেও আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স তোমরা বইয়ে পেয়ে যাবা। এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, আশা করি তোমরা প্রশ্নটা আনসার করতে পারবা। তাহলে আমি এখানে দেখিয়েছি হচ্ছে সিম্পলিসিটি, মিনিমাম কস্ট, ম্যাক্সিমাম রিটার্ন, দেন মিনিমাম রিস্ক, ব্যালেন্সড লিভারেজ, ট্যাক্স সেভিংস বেনিফিট। এরপরে আমরা একটা ইউনিভার্সিটি কোশ্চেন সলিউশন দেখাবো। এটাও 2018 সালের প্রশ্ন। তাস কোম্পানি লিমিটেড হ্যাজ টাকা 15 লাখ ডেপ্ট ক্যাপিটাল ইন ইটস ক্যাপিটাল স্ট্রাকচার। তাস কোম্পানির 15 লাখ টাকা ডেপ্ট ক্যাপিটাল আছে তার ক্যাপিটাল স্ট্রাকচারে। দেয়ার ইজ এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইজ টাকা 5 লাখ। রেট অফ ইন্টারেস্ট ইজ 6%. Overall cost of capital is 12%. The company has 5,000 equity share. The company has 5,000 equity share. তাহলে তাস কোম্পানির 15 লাখ টাকা ডেপ্ট ক্যাপিটাল আছে এবং নেট অপারেটিং ইনকাম আছে 5 লাখ এবং রেট অফ ইন্টারেস্ট আছে 6%। এছাড়াও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%. The company has 5,000 equity share. তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে। ইন্টারেস্ট রেট দেওয়া আছে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, তারপর হচ্ছে আর্নিং দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 15 লাখ টাকা ডেপ্ট ক্যাপিটাল দেওয়া আছে। এই চারটা ইনফরমেশন দেওয়া আছে। আমাদের এখান থেকে ক্রমান্বয়ে আমরা নির্ণয় করব মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি, তারপর আমরা নির্ণয় করব মার্কেট প্রাইস পার শেয়ার, তারপরে করব কস্ট অফ ইকুইটি অফ দ্য ফার্ম, তারপরে করব ভ্যালিডিটি অফ দ্য ওভারঅল কস্ট অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ভ্যালিডিটি আমরা নির্ণয় করব। তো এবার দেখো আমাদের মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, প্রথমে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম আমরা নির্ণয় করব। আমরা জানি যখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে তখন মার্কেট ভ্যালুটা সরাসরি নির্ণয় করতে হয়। যেহেতু এখানে ট্যাক্স নাই, সেক্ষেত্রে 1 মাইনাস ট্যাক্স আর হবে না, সরাসরি ইবিআইটি কে কেউ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ভাগ করলে আমরা মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে যাই। আর ট্যাক্স থাকলে ইবিআইটির সাথে 1 মাইনাস ট্যাক্স হইতো, আর না থাকলে শুধু ইবিআইটি কে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ভাগ করলে আমরা মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে যাই। এরপরে আমাদের মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি, ভ্যালু অফ দ্য ইকুইটি আমরা নির্ণয় করব। আজ এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো অ্যাপ্রোচের কথা বলা নাই, যে এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ বা এমএম অ্যাপ্রোচ কিছু বলা নাই, কিন্তু আমরা তারপরেও অঙ্কটা সলিউশন করতেছি, কারণ আমরা এখানে রিকোয়ারমেন্ট দেখে বুঝতে পারবো যে এটা আসলে কোন অ্যাপ্রোচে করতে হবে। কারণ দেখো এখানে লেখা আছে এই যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%, অর্থাৎ যখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের রেট দেওয়া থাকবে তখন এটা আমরা আসলে করি মূলত এনওআই অ্যাপ্রোচে, অর্থাৎ নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচে। আর যদি এখানে এই পার্সেন্টেজটা না দিয়ে যদি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া থাকতো তাহলে আমরা এটা করতাম এনআই অ্যাপ্রোচে, নেট ইনকাম অ্যাপ্রোচে। তাহলে অ্যাপ্রোচের নাম আমাদের ম্যান্ডেটরি না, কিন্তু আমাদের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমরা ভ্যালু নির্ণয় করব বা অন্যান্য রিকোয়ারমেন্টগুলো নির্ণয় করব। তারপর মার্কেট প্রাইস আমরা নির্ণয় করব। মার্কেট প্রাইস হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি, ভ্যালু অফ ইকুইটি অর্থাৎ এস ইকুয়াল টু এই যে বি মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম আর মাইনাস বি মানে হচ্ছে ভ্যালু অফ দ্য বন্ড। এখন 41,66,667 এটা এই যে এর আগে বের হয়েছে ভ্যালু, এই ভ্যালু থেকে আমরা বন্ড, ভ্যালু অফ বন্ড অথবা ডিবেঞ্চার বি বা ডি যে কোনো একটা লিখলে হয়, মাইনাস করলে আমরা পেয়ে যাই ভ্যালু অফ ইকুইটি। অর্থাৎ ফার্মের মোট মূলধন থেকে ফার্মের ঋণ মূলধন বাদ দিলে আমরা ফার্মের ইকুইটি ক্যাপিটাল বা ভ্যালু অফ ইকুইটি পেয়ে যাই। এখানে ইকুইটিকে আমরা এস দিয়ে প্রকাশ করি, কারণ এস মানে হচ্ছে শেয়ার বা ইকুইটি ক্যাপিটাল এক কথাই। এই হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি। দেন আমরা করব হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, এটাকে আমরা পিও বা পি0 দিয়ে প্রকাশ করি, প্রাইস পার শেয়ার। এখানে হচ্ছে টোটাল ভ্যালু অফ ইকুইটি অর্থাৎ এস কে, টোটাল ভ্যালু অফ এস কে
আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই প্রত্যেকটা প্রাইস কত পড়ে মার্কেট প্রাইস। তাহলে এখানে আমাদের এর আগের রিকোয়ারমেন্ট আমরা পেয়েছি 26,66,667। এটাকে আমাদের রিকোয়ারমেন্টে দেওয়া ছিল, নাম্বার অফ শেয়ার রিকোয়ারমেন্টে দেওয়া ছিল। দেখো এই যে নাম্বার অফ শেয়ার, দা কোম্পানি হ্যাজ 5,000 ইকুইটি শেয়ার, এই নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই ভ্যালু মার্কেট প্রাইস পার শেয়ার। পার শেয়ার মানে হচ্ছে প্রত্যেকটা শেয়ারের মার্কেট প্রাইস আমরা পেয়ে যাই। দেন আমরা করব কস্ট অফ ইকুইটি অফ দ্য ফার্ম। ফার্মের কস্ট অফ ইকুইটি নির্ণয় করব, অর্থাৎ কেই নির্ণয় করব। ফার্মের কস্ট অফ ইকুইটি বা কেই নির্ণয় করব। তাহলে কেই নির্ণয় করতে গেলে আমাদেরকে দেখো আমরা এখানে কেই এর একটা সূত্র লিখেছি, কে ইকুয়াল টু কেও প্লাস কেও মাইনাস কেডি বাই ভি বাই এস। কেও মানে হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কেডি মানে হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চার বা কস্ট অফ ডেট, আর বি মানে হচ্ছে ভ্যালু অফ বন্ড অথবা ডিবেঞ্চার, আর এস মানে হচ্ছে ভ্যালু অফ শেয়ার। তাহলে কেও আমাদের দেওয়া আছে 12%। একটু দেখো এই যে এখানে লেখা আছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%। এটাই হচ্ছে কেও, এটাকে আমরা ডব্লিউসিসিও বলি, এটাকে আমরা কেও বলি, এটাই হচ্ছে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখন এই যে কেওর মান 12% বসানোর পরে এই যে 12% বসালাম, প্লাস এর প্লাস, এরপরে কেওর মান 12% আর কেডি হচ্ছে 6%। ওই যে ইন্টারেস্ট রেট, এটাই হচ্ছে মূলত হচ্ছে ঋণের ব্যয়, পার্সেন্টেজ অফ রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে 6% দেওয়া আছে। দেন আমাদের ভ্যালু, আমরা ওই যে বন্ড দেওয়া আছে 15 লাখ, যেটা অঙ্কে সরাসরি দেওয়া আছে। আর ভ্যালু অফ দ্য শেয়ার বের করলাম আমরা 26,66,6667, এটা বের করলাম। দেন আমরা ক্যালকুলেশন করে এখানে আমরা পেয়েছি 12% প্লাস 6% ইন্টু, এভাবে করলে আমরা যোগ করলে 15.375% পেয়ে যাই। এটা হচ্ছে কস্ট অফ ইকুইটি অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের কে এর ভ্যালু। এই হচ্ছে আমাদের ফার্মের কে এর ভ্যালু পেয়ে গেছি। দেন আমরা করব, দেন আমাদের বলছে ভ্যালিডিটি অফ দ্য ওভারঅল কস্ট অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ভ্যালিডিটি নির্ণয় করতে বলছে। এখন ভ্যালিডিটি নির্ণয় করব আমরা কে ও ইকুয়াল টু কে ইন্টু এস বাই ভি প্লাস কেডি ইন্টু ভি বাই ভি। তাহলে এটা যদি আমাদের ভ্যালিড হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন প্রসেস কনফার্ম। তাহলে কে হচ্ছে 15.375%, এস হচ্ছে 26,66,667, আর কে যে 15.375% এটা এখান থেকে পেয়েছি, এই যে এখান থেকে পেয়েছি 15.375%। তো সুতরাং এখান থেকে আমরা এখানে মান বসালাম এখানে এনে, আর ভ্যালু তো আমরা এই যে প্রথম রিকোয়ারমেন্টে ভ্যালু পেয়েছি 41,66,667। এরপরে প্লাসের প্লাস, কেডি তো 6% দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আর বন্ডের ভ্যালু দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ ডিবেঞ্চার 15 লাখ। তারপরে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, এটা বের করছি। দেন আমরা এখানে ভাগ করলে 3.640 প্লাসের প্লাস, এটা এখানে ভাগ করলে 3.59। আমরা জানি এই যে ব্র্যাকেটের মাঝখানে গুণ চিহ্ন, সেই জন্য গুণ চিহ্ন লিখলাম। এরপর এটাকে গুণ দিলে 9.84%, প্লাসের প্লাস, আবার গুণ দিলে এখানে 2.154%, এই দুইটা পরে জয়েন করলে 11.99%। কিন্তু আমাদের দরকার হচ্ছে 12%, আর 11.99% অ্যাপ্রক্সিমেটলি 12%। অর দিয়ে আমরা এটা লিখে দেখাই দিলাম, এই সুতরাং এটা আমাদের ভ্যালিডিটি। কারণ এই যে এখানে 12% আর এই যে অঙ্কের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12% সমান বের হয়েছে, তাহলে তার মানে এটা একটা ভ্যালিড প্রসেস। তাইলে আমাদের এটা একটা ভ্যালিড প্রসেস, যে কারণে আমরা এখানে এটা দেখলাম যে এই দুইটার মান সমান, 12% মান সমান। এই হচ্ছে আমাদের আজকের রিকোয়ারমেন্ট, 5টা রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ইকুইটি শেয়ার, মার্কেট প্রাইস অফ দ্য ইকুইটি শেয়ার, তারপর কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অফ দ্য ফার্ম, তারপর হচ্ছে ভ্যালিডিটি অফ দ্য ওভারঅল কস্ট অফ দ্য ফার্ম। এই 5টা রিকোয়ারমেন্ট আমরা নির্ণয় করলাম। এরপরে আমরা আরেকটা প্রশ্নে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ আরবিট্রেজ? এই শব্দটা তোমাদের কাছে খুবই নতুন, কারণ এবং বর্তমানে খুবই জনপ্রিয় একটা ওয়ার্ড আরবিট্রেজ, মানে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেস,
এই রিলেটেড ফিল্ডগুলোতে আরবিট্রেজ শব্দটা বেশি ব্যবহৃত হচ্ছে। আরবিট্রেজ, হোয়াট ইজ আরবিট্রেজ এখানে বলা আছে, আরবিট্রেজ ইজ এ প্রসেস অফ সেলিং অ্যান্ড বাইং সাইমালটেনিয়াসলি, অর্থাৎ এখানে আর একটা প্রক্রিয়া, সেলিং অ্যান্ড বাইং ক্রয় এবং বিক্রয়ের একটা সাইমালটেনিয়াসলি হচ্ছে যুগপথ। যুগপথ মানে হচ্ছে মানে একই সাথে, যুগপথ, সাইমালটেনিয়াসলি প্রসেস অফ সেলিং অ্যান্ড বাইং, অর্থাৎ এটা একটা ক্রয় এবং বিক্রয়ের যুগপথ প্রক্রিয়া। তারপরে বলছে ইট ইজ অলসো কল্ড দ্য প্রসেস অফ সুইচিং ওয়ান ফার্ম টু অ্যানাদার ফার্ম। এটাকে এছাড়াও এই প্রক্রিয়াটাকে বলা হয় সুইচিং ওয়ান ফার্ম টু অ্যানাদার ফার্ম, অর্থাৎ একটা ফার্ম থেকে আরেকটা ফার্মে যাওয়ার জন্য এই একটা প্রক্রিয়া, টু মেক দ্য লেস ইনভেস্টমেন্ট অ্যান্ড হাই বেনিফিট, এবং এটার উদ্দেশ্য থাকে ইনভেস্টমেন্টটাকে কম করে কিভাবে বেশি বেনিফিট পাওয়া যায়। এছাড়াও বলা আছে দ্য প্রসেস উইল কন্টিনিউ টু প্রোভাইড ইকুইলিব্রিয়াম ইন দ্য ভ্যালু অফ টু ফার্ম। এই প্রসেসটা কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম ইন দ্য ভ্যালু অফ টু ফার্ম, অর্থাৎ যেই দুইটা ফার্ম সুইচিং হবে বা যেই দুইটা ফার্ম ক্রয় এবং বিক্রয় হবে, সেই দুইটা ফার্মের ভ্যালু যখন ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য আসবে দুইটার মধ্যে, তখনই হচ্ছে এই প্রক্রিয়াটা সমাপ্ত হবে। দ্য প্রসেস উইল কন্টিনিউ, ততক্ষণ পর্যন্ত চলবে, ইকুইলিব্রিয়াম হয়ে গেলে এটা দ্য প্রসেস উইল কাম টু এন্ড, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে আরবিট্রেজ। এটাকে আমরা অনেকে আবার বাংলায় বলে মধ্যস্থতাকারী। হ্যাঁ, অর্থাৎ দুটি ফার্মের মধ্যে যখন সুইচিং হয় বা সেলিং এন্ড বাইং হয়, তখন এই প্রক্রিয়াটাই আসলে মূলত মূল্য নির্ধারণ হয় এবং একটা মধ্যস্থকারীর ভূমিকা হিসেবে আরবিট্রেজটা পালন করে থাকে। বর্তমানে খুবই জনপ্রিয় একটি প্রসেস। তাহলে আমাদের পরীক্ষায় আসলে আমরা কি লিখবো? আরবিট্রেজ ইজ এ প্রসেস অফ selling and buying simultaneously. It is also called the process of switching one farm to another farm to make the less investment and high benefit. কম ইনভেস্টমেন্ট করে কিভাবে বেশি বেনিফিট পাওয়া যায়। The process will continue to provide equilibrium in the value of two farm. এই প্রসেসটা চলতে থাকবে দুইটা ফার্মের মধ্যে ইকুইলিব্রিয়াম আসা পর্যন্ত। এই হচ্ছে আমাদের আরবিট্রেজ। সো আজকের ক্লাসের আমরা একটু রিভিউ দেখে আসি। আজকে আসলে আমরা কি কি প্রশ্ন আমাদের শেয়ার করেছিলাম, কি কি টপিকস আমাদের আলোচনা ছিল। প্রথমে আমরা ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করেছি। সিম্পলিসিটি, মিনিমাম কস্ট, ম্যাক্সিমাম রিটার্ন, মিনিমাম রিস্ক, ব্যালেন্স লিভারেজ, ট্যাক্স সেভিংস, বেনিফিট, এগুলো নিয়ে আলাপ করেছিলাম। তারপরে আমরা 2018 সালে একটা প্রশ্ন সলভ করেছিলাম তাজ কোম্পানির। এখানে 4টা রিকোয়ারমেন্ট ছিল, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, 5টা রিকোয়ারমেন্ট ছিল, মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি, মার্কেট প্রাইস পার শেয়ার, কস্ট অফ ইকুইটি অফ দ্য ফার্ম, ভ্যালিডিটি অফ দ্য ওভারঅল কস্ট অফ দ্য ফার্ম। দেন আমরা মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম করলাম, এগুলো নির্ণয় করলাম। আমি নির্ণয়ের প্রসেসটা তোমাদেরকে বলে দিয়েছি। ভ্যালিড করে দেখলাম আমরা আমাদের এই প্রসেসটা ঠিক আছে। দেন আমাদের হচ্ছে হোয়াট ইজ আরবিট্রেজ আমরা আলোচনা করলাম, আরবিট্রেজটা কি, এবং তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ বর্তমানে। একটা যুগপৎ ভাবে ক্রয় এবং বিক্রয় প্রক্রিয়া, এবং অন্যভাবে বলা যায় সুইচিং প্রসেস ওয়ান ফার্ম টু অ্যানাদার ফার্ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় আসলে তোমাদের এখান থেকে প্রশ্ন তোমরা আনসার করতে পারবা। খুবই গুরুত্বপূর্ণ আরবিট্রেজ এবং অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার, আশা করি তোমাদের কাজে লাগবে। এবং আজকের যে একটা কোশ্চেন সলিউশন দেখালাম, এটা তোমাদের কাজে লাগবে। পরবর্তীতে তোমরা এই টাইপের ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলিউশন করতে পারো। আজ এই পর্যন্তই। যদি কোনো অপিনিয়ন থাকে, যদি কোনো সাজেশন থাকে, যদি কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবা।